সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আমাদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই। মেনলি ধন্যবাদ তাদেরকেই দিতে চাই যারা হোমওয়ার্ক জমা দিচ্ছ। এই ভিডিও বার্তার মাধ্যমে, এই অনলাইন ক্লাসের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে। তোমরা তোমাদের পড়ালেখাটা এই নতুন নিয়মের সাথেই মানিয়ে নাও, তাহলে তোমাদেরই উপকারে আসবে। আর যারা হোমওয়ার্ক ছাড়া নাম এবং রোল লিখো, তাদেরকে বলবো, তাদের কাছে অনুরোধ করব যে হোমওয়ার্ক ছাড়া তোমরা নাম এবং রোল লিখবে না। তোমরা আগে ভিডিওটির উপরের নির্দেশনাগুলো ফলো করবে যে সেখানে হোমওয়ার্ক আছে কি না। হোমওয়ার্ক থাকলে দয়া করে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে হোমওয়ার্ক ছাড়া রোল নাও এবং নাম দিবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওতে যেটা 1 নম্বর, আমি যদিও আজকে ভেক্টরের 3 নম্বর ক্লাস করাচ্ছি, কিন্তু আমি 1 নম্বরের কথা বলবো। 1 নম্বর ভিডিওতে তোমরা অনেকেই ভিডিও দেওয়ার সাথে সাথেই নাম রোল দিয়েছো, তাহলে তোমরা ভিডিওটি দেখলে কখন? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন থেকেই যায়। এবং আবারও বলছি, হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক ছাড়া কোনো নাম রোল দিবে না, ঠিক আছে? তো সকলকে আবারও হোমওয়ার্ক করার জন্য, এবং যারা হোমওয়ার্ক করনি তাদের কেউ, আমি যেহেতু ভবিষ্যতে তারা হোমওয়ার্ক জমা দিবে, তাই তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা পড়ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 2য় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ে, যেখানে আমরা দেখেছি 5টা সূত্রের সাহায্যে আমরা জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোজন করতে পারি। এর মধ্যে গত ক্লাসে 2টা আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ সূত্র, আরেকটি হচ্ছে ত্রিভুজ সূত্র। আমরা আমাদের এই ক্লাসে আরও 2টি সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি হলো বহুভুজ সূত্র এবং আরেকটি হলো সামান্তরিক সূত্র। এর মধ্যে সামান্তরিক সূত্রের প্রয়োগটা অনেক বেশি। সামান্তরিক সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের প্রথম অংশটি হলো বহুভুজ সূত্র। এখন বহুভুজ সূত্রটি কখন প্রযোজ্য? যখন 2-এর অধিক ভেক্টর রাশি থাকে, তখন তার লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে বহুভুজ সূত্রটি প্রযোজ্য, ঠিক আছে? এখন এই সূত্রটা কি বলা হয়েছে? 2-এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে, একই ক্রম মানে কালকে দেখিয়েছিলাম ওই যে একই দিকে চলছে, মানে তাদের দিকগুলো, মানে ক্রমগুলো, অর্থাৎ তাদের চলার পথে তারা একে অপরকে কখনো ছেদ করে না, একইভাবেই তারা চলতে থাকে। ওকে, তাহলে রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায়, এর শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটা ভেক্টর, এখানে 4টা ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর, 4টি ভেক্টর নেওয়া হয়েছে। এবং এই 4টি ভেক্টর একটু খেয়াল করে দেখো, এরা একই ক্রমে সজ্জিত। দেখো, এরা একই ক্রমে, অর্থাৎ এরা একে অপরকে ছেদ করছে না। দেখো, একটা ভেক্টর যেখানে শুরু হয়েছে আরেকটা ভেক্টর সেখানে শুরু, আরেকটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আরেকটা ভেক্টর সেখানে শুরু, এভাবে তারা একই ক্রমে সজ্জিত। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর এরা একই ক্রমে সজ্জিত। এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু আমরা দেখতে পাচ্ছি ও বিন্দু, এবং
শেষ ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এই বিন্দুটা। এখন আমরা কি করব, রাশিগুলোকে একই ক্রমে সাজালাম, ভেক্টর 4টে ভেক্টর রাশিগুলোকে আমরা একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে যে একটা বহুভুজ আমরা পেয়ে গেলাম, দেখো আমরা যে একটা বহুভুজ পেয়ে গেলাম, এই বহুভুজটির শেষ বাহুটি অর্থাৎ আমাদের এই বাহুটি, ঠিক আছে, এদেরকে যদি ও পি কিউ আর এস এইভাবে সজ্জিত করি, এরকম একটা বহুভুজ নামকরণ করি, সজ্জিত করি, তাহলে দেখতে পাচ্ছি ও এস হচ্ছে আমাদের শেষ বাহুটি। তাহলে ও এস শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এর মানটা কি হবে? মান হবে সবগুলো ভেক্টর রাশির যোগফল হবে এই লব্ধির মান। এবং দিক কোন দিকে হবে? দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। দেখো, প্রথম ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ও বিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এস বিন্দু। তাহলে ও থেকে এস বিন্দুর দিকে, এবং এটা বিপরীত ক্রমে। দেখো, এরা একই ক্রমে আছে কিন্তু এটা কিন্তু বিপরীত ক্রমে। বুঝতে পারছো? তাহলে এই শেষ বাহুটি, এই যে আমরা যতগুলো বাহু নিয়েছি বা যতগুলো ভেক্টর নিয়েছি, সবগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে শিক্ষার্থীরা, এই হলো আমাদের বহুভুজ সূত্র, যেটি প্রকৃতপক্ষে 2-এর অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের রয়েছে সামান্তরিক সূত্র। ওকে, তাহলে সামান্তরিক সূত্রটা কি জিনিস? সামান্তরিক সূত্র, এই কথাটা বলার সাথে সাথে তোমরা কল্পনা করো একটা সামান্তরিক। ওকে, আচ্ছা, এখন কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। বিবৃতিটি আমি আবার বলছি, কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ও এ বি সি একটা সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, ঠিক আছে। এখন আমরা সন্নিহিত বাহু হিসেবে এই দুটো বাহুকেও নিতে পারি, এই দুটো বাহুকেও নিতে পারি। এই দুটো সন্নিহিত বাহুর ডেফিনেশন আমরা গতদিন বলেছি, অর্থাৎ একই বিন্দু হতে উৎপন্ন দুটি বাহুকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। তাহলে আমরা যদি সন্নিহিত বিন্দু এটা ধরি, তাহলে সন্নিহিত বাহু ও এ এবং ও সি। আমরা চাইলে এটাও ধরতে পারবো, এটাও ধরতে পারবো, যেটা খুশি সেটা ধরতে পারবো। আচ্ছা, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে ধরে নিলাম এটা আমাদের বিন্দু, ও বিন্দু, একই বিন্দু, এই যে দুটি একই বিন্দু হতে, সেই একই বিন্দু হচ্ছে আমাদের ও, আর দুটি ভেক্টর এই বিন্দু হতে উৎপন্ন দুটি বাহু তথা সন্নিহিত বাহু দ্বারা আমরা যদি দুটি ভেক্টরকে চিহ্নিত করি, অর্থাৎ ও এ একটা বাহু, এটাকে দ্বারা আমরা পি ভেক্টর দ্বারা যদি সূচিত করি, এবং ও সি আর একটা ভেক্টর, এবং এটাকে যদি আমরা কিউ ভেক্টর বলি, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের যে কর্ণ মানে যে কোনো দুই প্রান্তের যোগফলকে কর্ণ বলা হয়। এখানে বলতে পারো যে দুইটা কর্ণ হতে পারে, একটা ও বি কর্ণ আর একটা হচ্ছে এসি কর্ণ। কিন্তু আমরা এখান থেকে এসি কর্ণটাকে আমরা লব্ধি হিসেবে নিব না, কারণ সেই কর্ণটাও উৎপন্ন হবে ওই একই বিন্দুতে, অর্থাৎ যে বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু উৎপন্ন হয়েছে সেই বিন্দু থেকেই আমার যে
কর্ণ আমরা অঙ্কিত করব, সেই কর্ণটি হবে ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি পি ভেক্টর ও এ বাহু দ্বারা পি ভেক্টর ও সি বাহু দ্বারা কি ভেক্টর সূচিত করা হয়েছে এবং ওই একই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি ওয়ে ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর, বা আমরা বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। আবার বলছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এটি আমাদের হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে প্রাপ্ত লব্ধি এবং এর মান ক্রিয়া করে আবারও বলছি কর্ণ বরাবর। ঠিক আছে, তাহলে এই লেকচারের শুরুর আগেই বলেছিলাম যে সামান্তরিক সূত্রটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা সম্পর্কে আমরা আরও একটু বিস্তারিত শিখব। আচ্ছা, এখন আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা যে কাজটা করব সেই লব্ধির মানটা আমরা এখন বের করব, অর্থাৎ লব্ধির মান এবং লব্ধির দিক আমরা এখন বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সামান্তরিক সূত্রে প্রাপ্ত লব্ধির মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে মান নির্ণয় করার জন্য আমরা একটা সামান্তরিক নিলাম ও এ বি সি, একটা সামান্তরিক নিলাম প্রথমে। আচ্ছা, এই সামান্তরিকের একই বিন্দু হচ্ছে ও এবং এই বিন্দু থেকে উৎপন্ন দুটি ভেক্টর হচ্ছে ওয়ে ভেক্টর যাকে আমরা বলেছি পি ভেক্টর এবং ও সি ভেক্টর যাকে আমরা বলেছি কিউ ভেক্টর, এবং ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি হলো ওবি ভেক্টর যাকে আমরা সূচিত করেছি আর ভেক্টর দ্বারা, এবং এই ভেক্টর দ্বয় অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, অর্থাৎ আমরা যে দুটি ভেক্টর নিব সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করি, এখন আমরা এই মান নির্ণয়ের সুবিধার্থে আমরা একটু কিছু জ্যামিতিক্যাল পরিবর্তন আনবো। সেটা কীরকম? এখন বি বিন্দু থেকে ও এ এর বর্ধিতাংশ এ এন এর ওপরে বি এন লম্ব আঁকি। তাহলে বি এন লম্ব ও এন, তাহলে একটু খেয়াল করে দেখো এ এন বি হচ্ছে কোণ 90 ডিগ্রি। সাধারণত আমরা সমকোণকে এরকম বক্স আকারে প্রকাশ করি, তার মানে যেহেতু 90 ডিগ্রি মানে এক সমকোণ, তার মানে কোণ এ এন বি হচ্ছে এক সমকোণ। ওকে, তাহলে দেখো এখন আমরা কি পাই, এখন আমরা যে জিনিসটা পেয়ে যাচ্ছি খেয়াল করে দেখো ও সি এবং এ বি পরস্পর সমান্তরাল এবং ও এ তাদের ছেদক বা ও এন তাদের ছেদক। আমি আবার বলছি, খেয়াল করো ও সি এবং এ বি পরস্পর সমান্তরাল এবং ও এন তাদের ছেদক। তাহলে কোণ এ ও সি ইকুয়াল টু অনুরূপ কোণ বি এ এন ইকুয়াল টু আলফা আমরা লিখতে পারি। তাহলে আবার দেখো কোণ এ ও সি ইকুয়াল টু অনুরূপ কোণ এন এ বি ইকুয়াল টু আলফা, এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ। ঠিক আছে, যেহেতু এই কোণটা এ এন বি, এই কোণটা যেহেতু এক সমকোণ, আমি এখানে লিখে দিচ্ছি কোণ এ এন বি ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু এক সমকোণ। তাহলে এক সমকোণ হওয়ার কারণে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ বি বি ও এন, খেয়াল করো ত্রিভুজ বি ও এন হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ পেলে আমরা সেই সমকোণী ত্রিভুজ থেকে খুবই বিখ্যাত একটা সূত্র জানি, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যেটা আমরা 9, 10-এ খুব ভালো করে শিখে এসেছি, তাই না? আচ্ছা, পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা জিজ্ঞেস করলে অনেকেই বলে ফেলবা, স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। না, এটা সূত্র বলা হলো না। ঠিক আছে, হোয়াট ইজ এ কোশ্চেন থেকে যায়।
বি, হোয়াট ইজ বি? কোশ্চেন থেকে যায়, এ বি দ্বারা আসলে কোনো কিছু স্পষ্ট বোঝায় না, ঠিক আছে? তাই এখন যেহেতু তোমরা বড় হয়েছো, তাই কেউ যদি জিজ্ঞেস করে পিথাগোরাসের সূত্রটি বলো, তাহলে তোমরা একটু স্পেসিফিক করে বলবা, সেটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ওকে, আচ্ছা, আবার অতিভুজ জিনিসটা কি? অতিভুজ জিনিসটা কি? আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে আমরা এখন কাজ করছি কোন ত্রিভুজটা নিয়ে? খেয়াল করো, বি ও এন, এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করছি, যার এই কোণটা এক সমকোণ। তাহলে এক সমকোণের বিপরীত বাহু কোনটা? ও বি। তাহলে ও বিটা এখানে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার অর্থাৎ ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এটা লম্ব, বি এন লম্ব ছিল, বি এন লম্ব ও এন, তাহলে ও এন হচ্ছে ভূমি আর বি এন হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু ভালো করে দেখো, এবার ও এন এর দিকে তাকাও। ও এন এই বিন্দুতে দুইটি অংশে বিভক্ত হয়েছে, সেটা হচ্ছে একটা ও এ প্লাস এ এন। ওকে, তাহলে আমরা ও এন এর জায়গায় কী লিখতে পারি? ও এ প্লাস এ এন হোল স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বাঙাই। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, বা এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে বসিয়ে দাও, ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ এন প্লাস এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা একটু ভালো করে আবার দেখো, এ এন স্কোয়ার বি এন স্কোয়ার। আবার তোমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখো, দেখতে পাবে বি এ এন এই ত্রিভুজটা বা এ বি এন এই ত্রিভুজটা আবার সমকোণী, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে এই এ এন বি এই কোণটা রয়েছে যেটা 90 ডিগ্রি, তার মানে এটা এক সমকোণ। এক সমকোণ হওয়ার কারণে এই ছোট ত্রিভুজটা বি এ এন এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী। তাহলে এটা সমকোণী হলে এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব, তাহলে এ বি হচ্ছে অতিভুজ, তাহলে এ এন ভূমি, বি এন লম্ব আর এ বি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার রয়েছে, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার থাকলে সেখান থেকে আমরা কি লিখে দিতে পারি? ওই ত্রিভুজের অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ বি, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি এ বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ও এ স্কোয়ার প্লাস টুয়াইস এ ও এ ইন্টু এ এন প্লাস এ বি স্কোয়ার। এখন আবার আসো, যেহেতু ত্রিভুজ এ বি এন সমকোণী, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যেহেতু আমরা এটার মান জানি না, বা যেহেতু আমরা আবার এ এন এর মানটা জানি না, এখানে আমরা এ এনটাকে একটু পরিবর্তন করতে চাই। আমরা এ এনটা পরিবর্তন করতে চাই, কারণ আমরা ও এ এদের মান জানি, এ বি তারও মান জানি। কারণ কি, আমরা জানি যেহেতু সামান্তরিক, তার মানে সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এ বি এর বিপরীত বাহু কোনটা? ওসি। এ বি এর বিপরীত বাহু হচ্ছে ওসি, তাহলে এ বি এর জায়গায় আমি ওসি লিখতে পারি, এবং যার মান আমাদের জানা। কিন্তু এখানে আমাদের জানা নেই এ এন এর মান, এই মানটা খেয়াল করে দেখো, এই মানটা এখনও আমাদের অজানা। তাহলে এখন এই মানটা বের করতে হবে। এই মানটা কোথায় রয়েছে? এই এ বি এন এই ত্রিভুজের ভূমিতে রয়েছে এ এন, এবং আমাদের বের করতে হবে এটা বি এন। বের করলেও আমরা এর মানটা জানি না, আমরা জানি হচ্ছে এ বি এর মানটা। তাহলে এ বি এর মান সহযোগে এটাকে আমরা বের করতে পারি। তাহলে আমাদের দরকার হচ্ছে এ বি। তাহলে এই ত্রিভুজ থেকে এখানে দেওয়া আছে, মানে আমাদের দরকার হচ্ছে এ এন এর মান, আর জানা আছে এ বি এর মান। তাহলে এ বি এন এর মানের সাথে তুলনা করে আমরা এ এন এর মান বের করব। তাহলে এ এনটা হচ্ছে আমাদের ভূমি, আর এ বি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ সংক্রান্ত যে ত্রিকোণমিতিক অনুপাত, তার নাম কি? আমরা জানি ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কজ থেটা বা কজ আলফা। মধ্যবর্তী কোণ যেহেতু এখানে আলফা, এটা একটা সূক্ষ্ম কোণ যেহেতু। আর এখানে কেন এটাকে ভূমি বলছি তারও ব্যাখ্যা আছে।
আমরা সাধারণত জানি সূক্ষ্ম কোণের সাথে যে বাহুটা হয় তাকে বলা হয় ভূমি, আর সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা, তাহলে এই বাহুটা যেহেতু, এই কোণটা যেহেতু এখানে সূক্ষ্ম কোণ আলফা, তাহলে আমরা বলতে পারি কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমাদের লাগবে এ এন এর মান, তাহলে আমরা লিখতে পারি এ এন ইকুয়াল টু এ বি কজ আলফা। ওকে, আবার এ বি এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে ওসি, যেটার ব্যাখ্যা একটু আগেই বলেছি, যেহেতু এ বি সামান্তরিক যেহেতু, তাহলে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এ বি এর বিপরীত বাহু হচ্ছে ওসি, তাহলে আমরা লিখতে পারি ওসি কজ আলফা। তাহলে মানগুলো বসিয়ে দাও, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এই এ এন এর জায়গায় হয়ে গেল ওসি কজ আলফা। ঠিক আছে, এ এন এর জায়গায় হয়ে গেল, এই যে খেয়াল করে দেখো মিলিয়ে নাও, এ এন এর জায়গায় হয়ে গেল ওসি কজ আলফা প্লাস ওসি স্কোয়ার। ওকে, তো বয়েজ একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে আমাদের মানগুলো দেওয়া ছিল ভেক্টর রূপে, মানে জিনিসটা দেওয়া ছিল ভেক্টর রূপে, কিন্তু আমাদের এখানে দরকার কি রূপে? মান রূপে। তাহলে এটার মান কি হবে? তাহলে পি ভেক্টরের মান আমরা জানি, এভাবে লিখি, ও এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু ও এ, আমরা জানি মডুলাস করলে এটা মানে পরিণত হয়ে যায়। ওকে, এভাবে লিখি, ও এ ভেক্টর, হ্যাঁ মডুলাস মান চাই, তাহলে পি ভেক্টর মডুলাস ইকুয়াল টু পি, আবার ও সি ভেক্টর মডুলাস ইকুয়াল টু কিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কিউ। এভাবে আমরা লিখতে পারি ও বি ভেক্টর মডুলাস ইকুয়াল টু ও বি মানে আর ভেক্টর মডুলাস ইকুয়াল টু আর। তাহলে ও এ, ও বি এবং ও সি এর মান যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাই? আমি একটু উপরের দিকে মুছে ফেললাম। তাহলে খেয়াল করো, ও বি এর মান আমরা কি পেয়েছিলাম? আর। তাহলে এখানে আমরা পাবো আর স্কোয়ার ইকুয়াল টু, ও এর মান আমরা পেয়েছিলাম পি, তাহলে পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি কিউ, ঠিক আছে, প্লাস কিউ, ও এ মানে পি আর ও সি মানে কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা আর স্কোয়ার। সুতরাং আর ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর দ্বারা আমরা লব্ধিকে বোঝাই, যেহেতু আর এর ওপরে কোনো ভেক্টর চিহ্ন নেই, তার মানে এটা লব্ধির মান বোঝায়, আর সেই লব্ধির মানটা আমরা পেয়ে গেলাম রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে সূত্র হিসেবে খুব ভালো করে মনে রাখো, এবং এই জিনিসটা হলো সামান্তরিকের ক্ষেত্রে আমরা যে লব্ধি পেয়েছি তার মানের সূত্র। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তার মানে এর কী থাকবে? মানের সাথে সাথে এর দিকও থাকবে। আমরা এর পরের অংশে নির্ণয় করব সামান্তরিক সূত্রে লব্ধির দিক নির্ণয়। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা যে লব্ধি পেয়েছি তার দিক নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বের করব সামান্তরিক সূত্রে প্রাপ্ত লব্ধির দিক। ঠিক আছে, এর জন্য আমরা সেই সামান্তরিকের সাহায্যই নিব, এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দিক, লব্ধির দিক। এখানে লব্ধি কোনটা? আমরা এর আগের যে অংশ সেখান থেকে লব্ধি পেয়েছি ওবি তথা আর ভেক্টর, বা লব্ধের মান হিসেবে আমরা আরটাকে পেয়েছিলাম, মান পেয়েছিলাম সেই ক্ষেত্রে। তাহলে আর কি পেয়েছিলাম? আর ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে এই লব্ধিটা আসলে কোন দিকে অবস্থিত, সেই বিষয়টা নির্ণয় করতে হবে। এখন আমরা ধরে নিয়েছি এই লব্ধিটা অনুভূমিক যে ভেক্টর অর্থাৎ পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। লব্ধি ভেক্টরটি অর্থাৎ
আর ভেক্টরটি ভূমির সাথে যে ভেক্টরটি রয়েছে অর্থাৎ পি ভেক্টর তার সাথে থিটা কোণে ক্রিয়াশীল। আচ্ছা, এই বিষয়টিকে কি বলা হয়? এই বিষয়টিকে বলা হয় হচ্ছে ঢাল। ঢাল জিনিসটা কি? অনেকেই বলবা যে ঢাল মানে হচ্ছে স্যার এম। আসলে ঢাল মানে এম না, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং সেটা হচ্ছে ট্যান থেটা। ঠিক আছে, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং সেটা হচ্ছে ট্যান থেটা। অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টা পাবো, বা সহজ কথায় ঢাল জিনিসটা কি, যদি কখনো প্রশ্ন করা হয় যে ঢাল কি, তাহলে আমাদের আনসারটা হওয়া উচিত যে কোনো একটি রেখা অনুভূমিক রেখার সাথে কত ডিগ্রি কোণ করে আছে বা কতটুকু হেলে আছে, সেই কোণকে বা সেই হেলানো কতটুকু হেলানো আছে সেই বিষয়টাকে বলা হয় ঢাল। ঠিক আছে, আর সেই ঢালটাকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি এম ইকুয়াল টু ট্যান থেটা। আমরা 9-10 সরলরেখার অঙ্ক করেছি এবং ক্লাস 11-এ এসেও সরলরেখার অঙ্ক করব এবং সেখান থেকে আমরা জানি ঢাল মানে হচ্ছে ট্যান থেটা। আবার ট্যান থেটা মানে কি? আমরা জানি ট্যান থেটা মানে হচ্ছে লম্ব এবং ভূমির একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাহু এবং ভূমি বাহুর অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ত্রিভুজ, এখন যদি আমরা BON নেই, আমরা ধরে নিয়েছি যে এই অনুভূমিক ঢালটা লব্ধি অনুভূমিক অক্ষের সাথে থেটা কোণে ক্রিয়াশীল, তাহলে এর ঢাল হবে ট্যান থেটা। তাহলে ত্রিভুজ BON এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের OB হচ্ছে অতিভুজ, ON ভূমি এবং BN লম্ব। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু আমরা কি লিখব? ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোণটা? BN লম্ব, আর ভূমি কোণটা? ON। সেই ON ভূমি আবার কয় ভাগে ভাগ হয়েছে? 2 ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে OA আর একটা হচ্ছে AN। তাহলে ON ইকুয়াল টু আমরা লিখতে পারি OA প্লাস AN। তাহলে দেখো BN বাই ON ইকুয়াল টু BN-কে আমরা BN রাখলাম এবং আমরা ON-কে লিখতে পারি OA প্লাস AN। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আবার দেখো আমরা আগের অংশে আলোচনায় কি পেয়েছিলাম? ABN বা BAN যেভাবে বলো, এটা আরও একটি সমকোণী ত্রিভুজ, কারণ এর এই কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে এটা অতিভুজ। AB হচ্ছে অতিভুজ, AN হচ্ছে ভূমি এবং BN হচ্ছে লম্ব। AN কেন ভূমি? কারণ এখানে আলফা সূক্ষ্মকোণটি রয়েছে, এখানে এই সূক্ষ্মকোণের সাথে যে বাহু থাকে সেই বাহুকে বলা হয় হচ্ছে ভূমি, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে দেখো এখন আমরা বের করতে চাই BN বাহুর মান। আচ্ছা, ফার্স্ট আমরা বের করতে চাই, সাপোজ ধরো AN বাহুর মান। তাহলে AN বাহুটা কি? এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে AN বাহুটা হচ্ছে ভূমি এবং এই ত্রিভুজের ক্ষেত্রে মান জানা আছে AB এর। AB মানে OC আর তার মান হচ্ছে Q। তাহলে অতিভুজের সাথে ভূমি সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত, সেটা দ্বারা আমরা AN এর মান বের করতে পারি। তাহলে অতিভুজের সাথে ভূমি এর সম্পর্ক রয়েছে কসের, অর্থাৎ কস আলফা, এই যে এই কোণটা আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ AN বাই BN। তাহলে AN ইকুয়াল টু আমরা লিখতে পারি AB কস আলফা ইকুয়াল টু AB মানে OC, যেহেতু এরা সামান্তরিক, পরস্পর সমান্তরাল, সমান এবং সমান্তরাল বিপরীত বাহুদ্বয়, তাহলে AB ইকুয়াল টু OC। আবার OC মানে হচ্ছে কিউ কস আলফা। ওকে, এভাবে আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রে আবার এখানে BN এর মান বের করতে হবে, যেহেতু মানগুলো বসাতে হবে। তাহলে BN মানে হচ্ছে লম্ব, আর এখানে মান জানা আছে অতিভুজের, অর্থাৎ AB এর মান জানা আছে, AB মানে OC এবং তার মান হচ্ছে Q। তাহলে জানা মানের সাথে তুলনা করে আমরা অজানা মানটা বের করি। ওকে, জানা মানের সাথে তুলনা করে আমরা অজানা মানটা বের করি। তাহলে এখানে সম্পর্ক করতে হবে লম্বের সাথে অতিভুজের। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন। ওকে, তাহলে এখানে কোণ অনুযায়ী আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে BN ডিভাইডেড বাই AB। তাহলে আমরা এখান থেকে BN এর মান পেয়ে যাচ্ছি, BN ইকুয়াল টু AB সাইন আলফা। ওকে, আর AB মানেই হচ্ছে OC, আর OC মানেই OC এর মান হচ্ছে Q। তাহলে আমরা লিখতে পারি AB সাইন আলফা ইকুয়াল টু Q সাইন আলফা। ওকে,
তাহলে এ এন এবং বি এন এর মান যদি আমরা 1 নঙে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি tan থিটা ইকুয়াল টু বি এন মানে কিউ কজ আলফা, বসিয়ে দাও, সরি বি এন মানে কিউ সাইন আলফা বসিয়ে দাও, এবং ও এ মানে হচ্ছে পি, ও এর মান হচ্ছে পি বসিয়ে দিলাম, প্লাস এ এন এর মান আমরা পেয়েছি, এর মান আমরা পেয়েছি কিউ কজ আলফা, তাহলে এখানে কিউ কজ আলফা বসিয়ে দিলাম। এই মানটাই হলো আমাদের ট্যান থিটা অর্থাৎ লব্ধির দিক। তাহলে আমরা আগের অংশে লব্ধির মান পেয়েছি এবং এই অংশে আমরা লব্ধির দিক বের করলাম, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে, যেহেতু লব্ধিটাও একটা ভেক্টর, দুইটি ভেক্টরের যোগফলে তো আমরা একটা লব্ধি ভেক্টর পাচ্ছি। লব্ধি ভেক্টরটা যেহেতু একটা ভেক্টর, তার মান আছে, দিক আছে। আমরা এই সামান্তরিক সূত্র ব্যবহার করে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে ফার্স্টে আমরা লব্ধির মানটা বের করলাম এবং পরবর্তীতে আমরা লব্ধির দিক বের করলাম, সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্রটি খুব ভালো করে মনে রাখতে হবে। আর এটা এখান থেকে থিটা এর মানটাই হচ্ছে আমাদের এই কোণ, অর্থাৎ অনুভূমিক রেখার সাথে সে কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে সেই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, জাস্ট ইনভার্স করে দিলেই হয়ে যাবে, ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে সূত্র দুটি খুব ভালো করে মনে রাখতে হবে। লব্ধির সূত্র আমরা কি পেয়েছি, আর ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, এবং দিকের সূত্র আমরা পেয়েছি ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সামান্তরিকের এই দুটো সূত্র খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব এই সামান্তরিক সূত্রের এই লব্ধিরই কিছু বিশেষ ক্ষেত্র নিয়ে, লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।